দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আজকে আমি সাথে আছি তানফির আহমেদ। আমার সঙ্গে বিজ্ঞ একজন আলোচক আছেন, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালের পরিচালক প্রফেসর ডক্টর শাহ আলম। জানবো আজকে আমাদের যে আলোচনার যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি, মেরুদণ্ডের হাড় সরে যাওয়া, অর্থাৎ আমাদের পুরো শরীরটাই কিন্তু মেরুদণ্ডের উপরে ভর করেই দাঁড়িয়ে থাকে। এটি যখন সরে যায়, এটি আসলে নিঃসন্দেহে অনেক ধরনের সমস্যার তো সৃষ্টি করেই, মানুষের পুরো শরীরটাই কিন্তু ভেঙে পড়ার একটা সম্ভাবনা থেকে যায়। আসলে কী কারণে হয়, কোন কারণে হয়, কোন বয়সে হয়, এই বিষয়গুলোই জানতে চাইবো। প্রফেসর ডক্টর শাহ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। ধন্যবাদ। শুরুতেই যে বিষয়টি জানতে চাওয়া যে মেরুদণ্ডের হাড় সরে যাওয়া, পুরো শরীরের উপরে ভর করে থাকে মেরুদণ্ডটা। হ্যাঁ, মেরুদণ্ড তো ধরেন আমাদেরকে বসা, দাঁড়ানো, হাঁটার জন্য সাহায্য করে। মেরুদণ্ড যদি আমরা তাকাই সামনে থেকে কিন্তু সোজা, একদম স্ট্রেট। সাইড থেকে তাকাইলে হলো আপনার একটু বাঁকা। যদি আমি এই মডেলটা যাই, একদম সামনে থেকে স্ট্রেট। আবার সাইড থেকে যখন আমি দেখব, একদিকে বাঁকা, আরেকদিকে আপনার সামনে ঝোঁকানো, আবার কিছু জায়গায় পেছনের দিকে ঝুঁকে আছে। কিন্তু এই মেরুদণ্ড কিন্তু অনেক হাড় দ্বারা তৈরি। আমরা যদি একটা হাড়কে চিন্তা করি কশেরুকা, বাংলায় যেটা বলি, আর আমাদের ভাষায় বলি ভার্টিব্রা, একটার পর একটা সাজানো থাকবে। এখন যদি কখনো এই যে একটার পর একটা সাজানো যদি কোনো দিকে সরে যায়, সাধারণত সামনে থেকে পিছনে যদি সরে যায়, এটাকেই আমরা মেরুদণ্ড সরে যাওয়া বলে থাকি। মানে মেরুদণ্ডের একটা হাড় বা দুইটা হাড় উপরে বা নিচে যে অ্যালাইনমেন্ট আছে পরপর, এই সাজানো অবস্থায় যে সরে যাওয়াটাকে আমরা মেরুদণ্ডের হাড় সরে যাওয়া বলে থাকি। এখন এই যে হাড় সরে যাওয়া আমরা বলছি, এটি কি স্বাভাবিকগতভাবেই অনেক সময় হয় নাকি ব্যথার কারণে, মানে কোনো আঘাতজনিত কারণে হয়ে থাকে? ধন্যবাদ। এক নম্বর হলো অনেক সময় জন্মগত ত্রুটির জন্য হয়। জন্মগত ত্রুটি মানে এই যে একটা একটা হাড় যে তৈরি হয়, একটার সাথে আরেকটা ঠিক তালা চাবির মতো লকিং সিস্টেম থাকে। কোনো কারণের জন্য যদি ধরেন এই লক অ্যান্ড কি সিস্টেম সঠিকভাবে তৈরি না হয়, তাহলে কিন্তু ধরেন আপনার এটা আস্তে আস্তে এই আনলকড হয়ে হাড় সরে যেতে পারে। এবং একদম নিচের দিকে যে হাড়গুলো থাকে এগুলো তো সাধারণত হয়। তো জন্মগতভাবে হওয়ার পরে বাচ্চা যখন প্রথম হয় তখন কিন্তু কিছু বোঝা যায় না। 1 মাস, 2 মাস, 3 মাস বোঝা যাবে না, বাচ্চা স্বাভাবিকই থাকে, বোঝা যায় না উপর থেকে। কিন্তু যখন এই বাচ্চাটা বসে বা ধরে দাঁড়ায়, হাঁটে, তখন এটা অনেক সময় অবভিয়াস হয়, বোঝা যাবে। আবার বাঁকা হয়ে দাঁড়ায় বা হাঁটতে যে পড়ে যায়। হ্যাঁ, না পড়ে যায় না, হাঁটাটা না, দাঁড়ানোটা একটু ডিফর্মড। আচ্ছা, যখন বাচ্চাটা হাঁটবে, দৌড়াবে, আর একটু বড় হবে, তখন খুব ভালোভাবে বোঝা যাবে। মনে হবে যেন কি যে একদিকে হয়তো হেলে গেছে, অথবা অনেক সময় দেখা যাবে যে উপরে যে পোর্শন যেটা আমরা ট্রাঙ্ক বলি, কোমর, পিঠ, নিতম্ব, মনে হয় যেটা নিতম্ব দিয়ে ঢুকে গেছে, হাঁটার একটু অ্যাবনর্মাল, হাঁটা ইমব্যালেন্স হয়। অনেক সময় দেখা যাবে যে মনে হয় পেটের সাইড দিয়ে মাসেলগুলো, মাংসগুলো পেটটা ভিতরে ঢোকানো আছে, এরকম মনে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হয়তো শোল্ডারটা একটু বাঁকা থাকতে পারে, ইমব্যালেন্সড। তো এইগুলো হলো প্রাথমিক আপনার উপসর্গ। আবার যখন এই চিকিৎসাগুলি কি যদি অল্প বয়সেই, যদি বাচ্চা শিশুদের কথা বলছিলেন, সেক্ষেত্রে ওই অল্প বয়সেই কি চিকিৎসা করে সারিয়ে ফেলা সম্ভব? বাচ্চাদের ক্ষেত্রে ধরেন যখন খুব সিভিয়ার আকার হয়, আর্লি স্টেজে কিন্তু তেমন কোনো কষ্ট থাকে না, এবং বড়দের ক্ষেত্রেও একই, শতকরা 80% তেমন কোনো অসুবিধাই থাকে না। আচ্ছা, একটু সরে গেছে, লাইভ চলছে, আমরা হয়তো অন্য কোনো কারণের জন্য এক্স রে করলাম, তখন আমরা হয়তো বুঝতে পারি। অথবা পিঠের মধ্যে আমাদের কতগুলো এক্সামিনেশন আছে, পরীক্ষা করে আমরা দেখে রুগীকে আমরা টিপে টিপে দেখি আমাদের কতগুলো ল্যান্ডমার্ক আছে, পজিশনটা ঠিক, তখন কিন্তু আমাদের হাত দিলে আমরা বুঝতে পারি। কিন্তু বাহ্যিকভাবে রুগী বোঝে না, আমরা ডাক্তাররা ডায়াগনোসিস করলাম অথবা অন্য কোনো কারণে যদি এক্স রে করলাম, তখন বোঝা যায় ইউজুয়ালি। কিন্তু যখন এটা সিমটোম্যাটিক হয়, অর্থাৎ উপসর্গ হয়, উপসর্গ 1 নম্বর হলো ব্যথা, 2 নম্বর হলো যেটা আমরা বললাম দেখতে একটু অসুন্দর, রুগী বলে যে আমি কেমন যেন, আমার হাঁটাটা সবাই বলে কেমন যেন, কেউ হয়তো বললো যে আমি মনে হয় ভিতর দিকে ঢুকে যাচ্ছি। এরপরে ব্যথা যখন আরও বেশি হয়, ক্রমান্বয়ে অনেক সময় বাড়তে থাকে, এবং এই ব্যথা দেন কোমরতে আস্তে আস্তে পায়ের দিকে যায়, এবং ফাইনাল যেটা হয় যে একদম মানে ক্রিপল, মানে লাইফ একদম অচল অবস্থা হয়ে যেতে পারে। আচ্ছা, এবং কিছু কিছু যদি প্রপার ডায়াগনোসিসটা না করা হয় সঠিক সময়ে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে এত বেশি অ্যাডভান্স হবে, আপনার পাটা মনে হয় ঝিনঝিন অবশ্য হয়ে যাচ্ছে, প্রস্রাব পায়খানা কন্ট্রোল হারাই ফেলতে পারে। দাঁড়ানোর পরেই মানে খুব কষ্ট। যদি আমরা এই যে একটা ছবি দেখি কোন জায়গাটা হয়, এই যে আপনি দেখতেন যে একদম নিচের দিকে, যে এটাকে আমাদের ভাষায় যেটা বলি স্পন্ডাইলোলিস্থেসিস, মানে মেরুদণ্ড সরে যাওয়া। একটা হাড় আর একটা হাড় থেকে উপরের হাড়টা সাধারণত সামনের দিকে ফরওয়ার্ড স্লিপ হবে, আর নিচের হাড়টা পিছনের দিকে যাবে।
এইরকম কন্ডিশনগুলোকেই আস্তে আস্তে ব্যথা শুরু হবে, ইনস্টেবিলিটি, দাঁড়াইতে পারবে না, দাঁড়াইলেই মনে হয় পাটা ঝিনঝিন, হাঁটতে থাকবেন, প্রাথমিক অবস্থা হয়তো এটি 10 কি মিনিট। ক্ষয়জনিত কারণে এরকম না, হয়েছে? ইউজুয়ালি এটা ক্ষয়ের জন্য হয় না। তখন এটা তো একটা জন্মগত, আপনার কাছে আরো কারণ আছে, যেমন আঘাতজনিত একটা কারণ আছে। জি, আমরা যে বিষয়টা বলছিলাম যে এইটি আসলে বয়সজনিত বা ক্ষয়জনিত কারণে এইখানে কোনো সমস্যা ক্ষয়ের হয়েছে জন্য কিনা? সাধারণত হয় না, কিন্তু এটা একটু জন্মগতভাবে যদি আপনার ত্রুটি থাকে, এরপরে ধরেন অনেক সময় আঘাতজনিত, আরেকটা যেটা হয় যে ডিজেনারেটিভ, বয়সজনিত। আচ্ছা। এটাকে অনেক সময় অনেকে মনে করে যে আমার হাড় ক্ষয় করবে না, এটা ক্ষয় না। আরেকটা হচ্ছে কোনো কারণের জন্য ইনফেকশন হয়, ইনফেকশন হয়ে ধরেন যে সাপোর্টিং টিস্যুগুলো, এগুলো যদি আপনার ড্যামেজ হয়, তখন গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সামনের দিকে বা পিছনের দিকে চলে যেতে পারে। আরেকটা অনেক সময় হয় যে টিউমার বা ক্যান্সার, যে টিউমার ক্যান্সারও এটাকে যে লকিং যে সিস্টেম আছে, আমরা বলছিলাম যে একটা থেকে একটা ধরে রাখা, এই যে ধরে রাখার যে মেকানিজমটা, এটা যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে আপনার হাড় আস্তে আস্তে সরে যাবে, ব্যথা শুরু হবে, এবং পাগুলা ঝিনঝিন, অবশ অবশ, এবং লাস্টলি যেটা হয়, এবং প্রস্রাব পায়খানা আপনার কন্ট্রোল হারাই ফেলতে পারে। জি। লাইফটা এমন হয়ে যাবে যে আপনার নিজের জীবন নিজে চলতে পারবে না। শুয়ে থাকলে শুধু একটু আরাম, বসে আছেন লম্বা টাইম কষ্ট, দাঁড়ানোর পরেই পা ব্যথা শুরু হয়ে যাবে। হাঁটতে থাকলে ধরেন আগে হয়তো বলতো কেউ আমি 2 মাইল হাঁটার পরে আমার ব্যথা, এখন আমার 1 মাইল, আধা মাইল, এখন আমি দাঁড়াইলে স্যার 5টা স্টেপ দিলেই ব্যথা শুরু হয়ে যায়। যেমন আমরা যে এই এক্সিটা যদি দেখি যে স্টেপিং, দেন উপরে নিচে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে লাইনচ্যুত হয়ে উপরের হাড়গুলো সামনে দিয়ে গেল, নিচের হাড়গুলা পিছনের দিকে চলে গেল, এরকম যদি হয়, তাহলে আমরা সেক্ষেত্রে কি কিন্তু আমরা বলি যে এটা হাড় সরে যাওয়া, স্পন্ডাইলোলিস্থেসিস আমাদের ভাষায়। এখন এগুলো যদি পরেরটা, যেমন আমরা এমআরআই করেছি যে তার নার্ভ যে টিস্যু, এর মধ্যে কোনো ড্যামেজ আছে কিনা, এগুলো আমরা দেখি যে যখন কোনোভাবে একটা রুগী ভালো না হয়, সার্জারি প্ল্যান যখন করি, তখন আমাদের এই পরীক্ষা নিরীক্ষা করতে হয়। মজার জিনিস হলো, যদি আপনার পরে জিজ্ঞেস করতে পারেন যে স্যার চিকিৎসা ক্ষেত্রে কি হয়, আমাদের কিন্তু 80% এর কোনো সার্জারি লাগে না। আচ্ছা, এটা অনেকের একটি ধারণা, মানে চমৎকার একটি ব্যাপার। হ্যাঁ, যে আমরা অনেকে মনে করি যে স্পাইন সার্জন, অর্থোপেডিক সার্জন গেলে হয়তো আমরা অপারেশন করে দেবো, তেমনটা কিন্তু না। কারণ এই রোগীগুলার 80% রোগীর যা কষ্ট থাকে, 80% কনজারভেটিভ, অর্থাৎ কিনা নন সার্জিক্যাল ট্রিটমেন্টে ভালো হয়। আচ্ছা। সার্জারি লাগলে, যেমন এইটা যে আমরা দেখেন সার্জারি করছি, আরও মজার জিনিস হলো এরকম অবস্থায় থাকলে না কেটে জাস্ট ছিদ্র করে অপারেশন করা যায়। আমরা কিন্তু এই যে যে ছবিটা দেখতেছেন, আমরা কিন্তু কোনো কাটাকাটি করি নাই। আমাদের হসপিটালে আমাদের মেশিন আছে একটা, ওইটা দেখে আমরা লোকেট করতে পারি যে কোন জায়গায় হাড়টা, কোন জায়গায় আমি স্ক্রুটা দেবো, কোন জায়গায় আমরা রডটা দেবো, না কেটে মেশিনের মাধ্যমে ঠিক টিভি মনিটর দেখে 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 আমরা এটা করতে পারি। আচ্ছা, তো এটা হচ্ছে মানে very- চিকিৎসা বিজ্ঞানে আসলে এখন অনেক আধুনিকতার ছোঁয়া লেগেছে। এটি হয়তো এখন কি এটি বেসরকারি এবং সরকারি দুই হাসপাতালেই কি এই সেবাটা কি আছে এখন? সব জায়গায় আপনার নাই, খুব সিলেক্টেড জায়গায় আছে, সরকারি সব জায়গায় নাই। ধরেন দু একটা জায়গায় প্রাইভেট সেক্টরে আছে, যেমন আমাদের এখানে আছে, বাট সরকারি জায়গায় চেষ্টা চলছে। যেমন আপনি এই রোগীটাতে সুবিধা কি, যেমন এই রোগীটা অপারেশনের আগে দেখেন উনি হাঁটতেছেন কিন্তু একটু কেয়ারফুলি তার হাঁটাটা, যখন আমরা অপারেশনের পরে ধরেন ইনিশিয়ালি আপনার একটু হয়, আস্তে আস্তে নর্মাল হয়ে যায়, পরেরটা যদি আমরা দেখি, হ্যাঁ দেখবেন যে তার হাঁটার স্পিডটা হলো অন্যরকম। হ্যাঁ, যে উনি একটা কেয়ারফুলি হাঁটার চেষ্টা করে, কিন্তু পরবর্তী সময় তার হাঁটা আস্তে আস্তে নর্মাল একটা হাঁটা চলে আসে। যেটা প্রথম দিকে আমরা বলতেছিলাম যে একটা রুগী যখন এরকম হাড়গুলো সরে যাবে, তার দাঁড়ানোটা, তার বসাটা, চলাটা একটা অস্বাভাবিক, অ্যাবনর্মাল গেট, অ্যাবনর্মাল পোস্টার, অ্যাবনর্মাল তার হইলো মুভমেন্টটা থাকে। সাধারণত সার্জিক্যালের পরে সুস্থ হতে একজন রোগীর কতদিন সময় লাগে? না, আমরা তো অপারেশন করে দিলে পরের দিন থেকে হাঁটে। আচ্ছা। এটা দেখছেন আপনি যে ছবিটা আমরা দেখালাম, যেটা অনেকে যে ভীতি কাজ করে, আমরা এই ভীতিটা কমানোর জন্যই আমরা যখন এই রোগগুলো নিয়ে কথা বলি, তখন আমরা দু একটা কেস দেখানোর চেষ্টা করি। আমরা এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আরো বিস্তারিত আলোচনা করবো। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, ফিরছে একটু পর, সাথেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি মেরুদণ্ডের হাড় সরে যাওয়া এই বিষয়টি নিয়ে। আছেন প্রফেসর অধ্যাপক শাহ আলম আমার সঙ্গে আছেন আলোচনায়। আমরা আবারও আলোচনায় ফিরে যেতে চাই। আমরা যে জায়গা থেকে শেষ করেছিলাম যে অপারেশনটা আসলে
হবার পরে কতদিন সময় লাগে সুস্থ হতে? সব আপনি চমৎকার একটি বিষয় বলছিলেন যে সবার আসলে অপারেশনের দরকার হয় না, সাধারণত ডায়াগনোসিস করে 80% মানুষই সুস্থ হয়ে যায়। আপনি যদি চিকিৎসা পদ্ধতি এবং অপারেশনের যে বিষয়টা, এই বিষয় সম্বন্ধে যদি একটু বলেন। ধন্যবাদ। যেটা আপনি বলছিলেন যে সঠিকভাবে বলছেন যে শতকরা 80% এদের কিছুটা লাইফস্টাইল মডিফিকেশন করলেই দেখা যায় যে তাদের আপনার এটা সার্জারির প্রয়োজন হয় না। যেমন আমরা কিছু মেডিকেশন ওষুধ দিই, কিছু নিয়মকানুন, কিছু ব্যায়াম, কিছু থেরাপি, এগুলো যদি আমরা করি, অনেকের ওয়েট বেশি থাকে, ওয়েট কমানো, তার যেমন হলো সে কাজ করতে হয় ঝুঁকে, সবসময় সামনের দিকে ঝুঁকে কাজ করে, এগুলোকে আমরা একটু অ্যাভয়েড করানোর চেষ্টা করি। এগুলো করলে কিন্তু দেখা যায় যে এই রোগীগুলো ভালো থাকে। কিন্তু যখন অনেক বেশি মানে লাইফস্টাইলে কিছু চেঞ্জ আনতে চেঞ্জ হয়। আনা, হ্যাঁ। আবার যেমন একটা আমরা বলছি যে বয়সজনিত পরিবর্তন, ডিজেনারেটিভ চেঞ্জ, আপনি যেটা বলছিলেন যে অস্টিওপোরোসিস, হাড়ের ক্ষয়, ধরেন তো এটার সাথে ডাইরেক্টলি সম্পর্ক নাই, কিন্তু যেটা বয়সজনিত বাত, ডিজেনারেটিভ চেঞ্জ, ডিস্কের, এগুলো কিন্তু যেমন যারা স্মোক করে, ধূমপান করেন, মদ্যপান করেন, তাদের কিন্তু এটা একটু অনেক বেশি। একই সাথে তার মানে কি নারীদের চাইতে পুরুষদের এই সমস্যায় ভোগার হার বেশি? না, নারী পুরুষ আমাদের দেশে তো নাই। ধরেন আমরা যদি ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বলি, বিদেশে তো স্মোকার ছেলেদের চেয়ে কম না, মদ্যপান তো ছেলেদের চেয়ে কম না। কিন্তু যারা ফ্যাটি ডায়েট বেশি খান, যাদের ওয়েট অনেক বেশি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, তাদের কিন্তু ছেলে হোক মেয়ে হোক, তাদের একটু কিন্তু এটা বাড়বে। চিকিৎসা পদ্ধতিটা এবং চিকিৎসা চিকিৎসা ব্যয় পদ্ধতি- সম্বন্ধে জানতে চাইবো। চিকিৎসা পদ্ধতি হলো যে সার্জারি আমরা যেটা বলছি দুইভাবেই করা যায়। একটা অনেক কাটাকাটি করে তারপর আমরা যে যে জিনিসগুলো লাগালাম ব্যয়, এগুলো একটু কস্টলি মানে যে এটা কিন্তু পার্মানেন্টলি শরীরের মধ্যে থেকে যাবে। আচ্ছা। এটা আপনার একটা শরীরের অঙ্গের মতো, আপনি এটা সারা জীবন থাকবে। আমরা কিন্তু এই টেকনিকই করি যার যেন খুলতে না হয়, যদি না কোনো কারণে কোনো প্রবলেম না হলো, কোনো ইনফেকশন না হলো, কোনো কারণে ভেঙে না গেল, তাহলে কিন্তু এটার খোলার কোনো চিন্তা ভাবনা আমাদের থাকে না, এটা ওখানেই পার্মানেন্টলি থেকে যাবে। যে কারণের জন্য স্ক্রুগুলো যেগুলো আমরা লাগাই, রডগুলো এবং এগুলো লাগাই, কি সহজলভ্য কিনা? না, এরকম সহজলভ্য না, কারণ এগুলো খুব দামি দামি ইন সেন্স যে অনেক দামি মেটালের অ্যালয় মিক্সচার, ধরেন যেটা হলো যেমন টাইটেনিয়াম, যেগুলো আপনাকে ধরেন ঠিক স্টেনলেস স্টিলের মতো না। টাইটেনিয়াম বলতে যে শরীরের মধ্যে রিয়াকশন কম হবে, শরীরের মধ্যে আপনার থাকার পরে যখন আপনার কোনো মেটাল ডিটেক্টর আপনার ধরতে পারবে না। ইন এডিশন যেমন আমার এমআরআই করতে গেলে যদি শরীরে কোথাও কোনো মেটাল থাকে, এমআরআই করা যায় না। বাট যদি এটা টাইটেনিয়াম হয়, তাহলে আপনার ধরেন এটা এমআরআই কোনো অসুবিধা করে না। তো এই যে সুবিধাগুলোর জন্য সেক্ষেত্রে আমদানি করে যেহেতু আনতে হয়, সেক্ষেত্রে শুল্কেরও একটু বিষয় হ্যাঁ, থাকে। এই জন্য দামটা বেশি পড়ে যায়। আপনার ধরেন আমরা যে স্ক্রুগুলো ব্যবহার করি, মোস্টলি ইন্ডিয়ান, চাইনিজ আছে, কোরিয়ান আছে, ইউরোপিয়ান কান্ট্রি, ইউএস, তার মানে কান্ট্রি ওয়াইজও কিন্তু প্রাইসটা অনেক বেশি। ইউএসএ ধরেন এমন আছে যে একটা স্ক্রুর দামই 1 লাখ টাকা আছে, আচ্ছা। অনেক কস্টলি। কিন্তু ধরেন আমাদের এখানে সেটা আমাদের সম্ভব হয় না, আমরা মোস্টলি ইন্ডিয়া বা চাইনিজগুলো নেই, ধরেন 5 থেকে 10,000 টাকা এরকম। আর যদি যেটা আমরা বলছি ছিদ্র করে করা, এইটা একটু দাম বেশি, ধরেন প্রায় 15 থেকে 20,000 টাকা ধরেন এক একটা স্ক্রুই পড়ে যায়। আচ্ছা। তো এখন এইটার জন্য আবার টেকনিক্যাল জিনিস, টেকনোলজি আপনার ট্রান্সফার হইতে হয়, যে সমস্ত মেশিন টেশিন দিয়ে লাগাইতে হয়, যে সমস্ত মেশিন দিয়ে, ওগুলো অনেক কস্টলি। তারপরেও আমরা বলবো যে আমরা বাংলাদেশে আমরা যে সার্জারি করি, যদি আমরা কম্পেয়ার করি, যে আমাদের স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালের কথা আমরা বলবো, বাংলাদেশে যে সমস্ত কর্পোরেট হসপিটাল আছে ওদের সাথে তুলনা করে দেন আমাদের 1/3 হয়ে যায়। আচ্ছা। যে সার্জারি আমরা এখানে করি যে টাকায়, ধরেন এইটাই যদি ধরেন বড় কর্পোরেট হসপিটাল করেন 3 টাইমস মোর হবে। আচ্ছা। আবার ধরেন যদি ইন্ডিয়াতে বলেন তাহলে তো ধরেন ডাবল না, কয়েক ডাবল হয়ে যাবে, 5-6 টাইমস হয়ে যাবে। তো সুতরাং কম্পেয়ার তো করবেন আপনারা এই ধরনের অস্ত্রোপচারে আপনাদের সফলতার হার কিরকম? সফলতা অনেক ভালো। একসময় তো ধরেন আমরা চিন্তাও করতে পারতাম না, সে ধরেন 25 ইয়ার্স ব্যাক, 25 বছর আগে তো আমরা এটা চিন্তাও করতে পারতাম না। এরপর ধরেন যখন আমি যখন প্রায় 22-23 বছর আগে যখন আমরা ট্রেনিং করে এই কাজ শুরু করলাম, তখন কিন্তু ধরেন প্রাথমিক অবস্থায় আমাদের অনেক হিমচিম খেতে হয়েছে, বিকজ আমাদের এই ইমপ্ল্যান্ট যে স্ক্রু রড এগুলো অ্যাভেলেবল ছিল না, যে জিনিসগুলোতে আমরা লাগাবো এই ইনস্ট্রুমেন্ট আমাদের ছিল না। আস্তে 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 ধর মানুষকেও বোঝানো যেত না, মানুষের মধ্যে একটা ভীতি কাজ করতো, একটা ভয় কাজ করতো। মানুষ মনে করতো যে একবার সার্জারি করলে আর মনে হয় সে পঙ্গু হয়ে যাবে, আর কখনো দাঁড়াতে পারবে না, হাঁটতে পারবে না। এবং এটা ধরেন আমাদের যে ডিপার্টমেন্টে কাজ করতাম, ওই ডিপার্টমেন্ট না, ওই ডিপার্টমেন্টের বস, দেন হইলো হসপিটাল কর্তৃপক্ষ, ডিরেক্টর, এদেরকে বোঝানোই ছিল একটা কঠিন ব্যাপার, কারণ ওনারাও কনভিন্সড ছিলেন না যে এটার রেজাল্ট আমরা ভালো পাবো। তখন এটা তো অনেক হাইটেক। ইনিশিয়ালি আমাদের দেশে সবচেয়ে কমন কোনটা? একটু রোগীদের এন্ড থেকে একটি প্রশ্ন করতে চাই। যারা
এ ধরনের অপারেশনের সম্মুখীন হন তাদের মধ্যে আপনি ভয়ের একটি কথা বলছিলেন। সেক্ষেত্রে যারা অপারেশন করার জন্য ইচ্ছা পোষণ করেন তারা কি আসলে এই খরচটুকু বহন করতে সক্ষম, না বাংলাদেশের অ্যাসপেক্টে আমি জিজ্ঞেস করছি, অনেকেই বিদেশে চিকিৎসা করতে যান। না না, যারা বিদেশ যাবে তারা তো চলেই যায়। জি। তা আমাদের দেশে সক্ষম না হলে তারা করতে পারে না। যেমন আমি আমাদের সেন্টারে আমরা চেষ্টা করি যে কোনো রোগী যেন চলে না বা যায়। অনেক বেশি রক্তক্ষরণ হয় কিনা না, বা ব্যথার রক্তক্ষয়ের অত ঝামেলা নাই। এখন তো ধরেন অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র বাংলাদেশে আছে। আমরা ধরেন এই সমস্ত সার্জারি করি, একটা রক্ত হয়তো রেডি রাখি, কারণ বাট আমরা কখনো রক্ত দেই না। আচ্ছা। খুব সিলেক্টেড কেসেই আপনার রক্ত দিতে হয়, কারণ রক্ত ইটসেলফ কিন্তু একটা মেজর ইস্যু। কারণ রক্তের মধ্যে অনেক রোগ থাকে, একজনের থেকে আপনি আরেকজন দিবেন, অনেক রোগ যেটা আছে যেটা রক্তের মধ্যে বহন করে যায়। সো ইটস এ ক্যারিয়ার হিসেবে ব্যবহার হয়। সো আমি তো আমার রুগীদের পারতে আমি কখনো রোগীর রক্ত দিতে চাই না, কারণ যে অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য আমাদের সঙ্গে আপনাকে তুলে ধরবার ধন্যবাদ। জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে মেরুদণ্ডের হাড় সরে যাওয়া এই বিষয় নিয়ে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনারা এই অনুষ্ঠান থেকে উপকৃত হবেন।